পাচ্ছিলে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে পর্বের একটা অংশ প্রায় আমাদের শেষ হয়েছে, অ্যাফার্মেটিভ ইন্টু নেগেটিভ। এবার আমরা যে পর্বটা এসেছি সেখানে আমরা তোমার সিম্পলকে কম্পাউন্ড করব। আমরা সিম্পলকে কম্পাউন্ড করব, অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সকে কী কী উপায় কম্পাউন্ড করা যায় সেই পর্যায়ক্রম ধারাপাত আজকে আমরা দেখব। তা বলে রাখি যে আগের ক্লাসগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে, কনসেপশন কিন্তু তৈরি না হলে পরে কিন্তু এই যে নতুন যে ক্লাসগুলো তোমাদের জন্য যাচ্ছে তৈরি হয়ে, সেগুলো কিন্তু বুঝতে একটু সমস্যা হবে। তাই আমি বলছি সবাই তোমরা বিগত ক্লাসগুলোকে খুব ভালো করে ফলো করো, পেন অ্যান্ড পেপার করো এবং দেখো যে ওখান থেকে তোমাদের কোথায় কি সমস্যা হচ্ছে, কি বুঝতে পারছো না, ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে ধরে 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 এগিয়ে যাও। কনসেপশনটা কিন্তু ভালো করে তৈরি করতে হবে। ব্যাকরণে কিন্তু ভালো রেজাল্ট করার জন্য কিন্তু বেসিকটা খুব ভালো জানা দরকার ক্লাস 10 লেভেলে। সেইখানে বলছি সেই বেসিকটা ডেভেলপ করো, আমরা তো আছি তোমাদের সাথে। তাই চলো এবার কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করা যায়। আজকে তাহলে আমরা যেটা দেখব বলছিলাম যে সিম্পলকে কম্পাউন্ড করা। তো সিম্পলকে কম্পাউন্ড করার যে পর্যায় বা যে পদ দিয়ে হেঁটে হেঁটে আমরা এক একটা করে সিম্পল সেন্টেন্সকে বুঝে বুঝে, অর্থ বুঝে বুঝে, নিয়ম বুঝে বুঝে কম্পাউন্ড করব, তার প্রথম ধাপটার দিকে আমরা এগোচ্ছি। এবার আমরা উপরে লিখে নিলাম simple into compound, simple into compound। তাহলে সিম্পল ইন্টু কম্পাউন্ডের আমরা প্রথম নিয়মে যাব। তোমরা নিয়মগুলো ভালো করে দেখো, একে একে আমি প্রত্যেকটা ধরে ধরে তোমাদের দেখাচ্ছি, যেটা তোমাদেরকে বুঝতে সাহায্য করবে। রুল নাম্বার 1 লিখে নিলাম। রুলসটা হচ্ছে, যখন তোমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত একটি সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে যাবে, ট্রান্সফার করবে, তখন কি করতে হবে এবার দেখো। তখন তোমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যে সেন্টেন্সটিকে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সটিকে ঠিক তার পরের সেন্টেন্স বা বাক্যটিকে দেখে পরিবর্তন করতে হবে। দেখে পরিবর্তন করতে হবে কথাটার অর্থ হলো, যে লিখলাম যে দেখে পরিবর্তন করতে হবে, এই কথার অর্থ হলো যে টেন্স পরিবর্তন করতে হবে। দ্বিতীয় বাক্যটায় যে টেন্সটা আছে, দ্বিতীয় বাক্যে যে টেন্সটা আছে সেই টেন্সের রূপায়ণ করতে হবে, বা সেই টেন্সকেই প্রয়োগ করতে হবে, সেই টেন্সটাকে ব্যবহার করতে হবে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্যে। আমি জিনিসটা খুব সুন্দর করে ভাঙিয়ে তোমাদের বলে দিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত একটা সিম্পল সেন্টেন্স যখন তুমি পেলে, তারপরে তাকে যখন কম্পাউন্ডে নিয়ে যাচ্ছ, তুমি দেখো যে যেখানে প্রেজেন্ট পার্টিসিপল আছে সেই বাক্যটার পরে যে বাক্যটা, সেই বাক্যে কী টেন্স ব্যবহার হয়েছে, সেই টেন্সটাকে বোঝো, তার
রচনা শৈলীকে বোঝো, সেই নিয়মটা, সেই পদ্ধতিটাকে তোমাকে রূপায়ণ করতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যে বাক্যটা আছে সেকে ওই টেন্সটাতে কি করতে হবে, ট্রান্সফার করতে হবে, এবং তাহলে কিন্তু তোমার বাক্যটা কি হয়ে যাবে, কম্পাউন্ড হয়ে যাবে। এবং অবশ্যই এই যে বাক্যটা ট্রান্সফার করে দেওয়ার পর এদের মাঝখানে সেন্টেন্স রূপায়ণ করতে হবে, এবং মাঝখানে অর্থাৎ দুটো বাক্যের মাঝখানে অ্যান্ড যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে, অ্যান্ড যুক্ত করতে হবে, অ্যান্ড যুক্ত করতে হবে। মাঝখানে কি করতে হবে, অ্যান্ডটাকে যুক্ত করতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত একটা বাক্য, সেই বাক্যটাকে আমি যখন কম্পাউন্ড করব, কম্পাউন্ড করার সময় পরের বাক্যটা কোন টেন্সে আছে সেটা বুঝে নেব, সেটা দিয়েই আমি কি করব, এটাকে রূপান্তর করব। কিন্তু অবশ্যই দুটো বাক্যের মাঝখানে কিন্তু আমাকে অ্যান্ডটা লাগাতে হবে বা অ্যান্ডটাকে যুক্ত করতে হবে। এবার দেখি ব্যাপারটা কিরকম। এই অংশটাকে আমি একটু ছোট করে নিই। এবার একটা উদাহরণ নিয়ে নিই, উদাহরণ নিলে ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে দাঁড়াবে। উদাহরণটা লিখে নাও, DRINKING, ড্রিঙ্কিং ওয়াটার, জল পান করে, কমা, দ্য রাইটার, লেখক, সেভড, সঞ্চয় করলো বা বাঁচালো, হিজ মানি, MONEY, এক দরিদ্র লেখক যার কাছে পর্যাপ্ত পয়সা নেই, সে লেখক জল পান করেই পেটের খিদাটাকে জুড়িয়ে নিল, তাই তো? অর্থাৎ তার হাতে যে পয়সাটা আছে সেটা খরচা হয়ে যাবে, আর সে কোথায় পয়সা পাবে এই কথা ভেবে সে কি করলো, জল খেয়ে সেদিন পেটটা পুড়ে নিল। যাই হোক, এই যে বাক্যটা আছে, এই বাক্যটাকে যখন আমাদের কম্পাউন্ড করতে বলবে, কি করতে বলবে, কম্পাউন্ড। একটা করে উদাহরণ করব, একদম বুঝে যাব। কম্পাউন্ড করতে বলবে, সি দিয়ে গিয়ে আবার আমার কিছু ভাই বোন আছে যারা আবার ধরতে পারে এটা আবার কমপ্লেক্স, তাই COM লিখলাম, শর্ট ফর্ম ইউজ করলাম, কম্পাউন্ড। তখন কি করতে হবে, আগে বুঝতে হবে যে সেন্টেন্সটা কিভাবে দেওয়া রয়েছে, সেন্টেন্সটা কিভাবে দেওয়া রয়েছে দেখে নিই কিভাবে দেওয়া আছে। সেন্টেন্সটা দেখা যাচ্ছে কি দেওয়া আছে, প্রথমে কি দেওয়া রয়েছে এখানে, ড্রিঙ্কিং। কি দেওয়া আছে, ড্রিঙ্কিং। ড্রিঙ্ক হচ্ছে ভার্বের বেস ফর্ম, তার সাথে কি অ্যাড করা হয়েছে, ING, জল পান করে। কি আসে বাংলাটা, জল পান করিয়া বা জল পান করে। তাই প্রথমে কি ইউজ হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়েছে। তাহলে প্রথম বাক্যটা কি ইউজ হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল। এটা একটা পার্টিসিপল ফ্রেজ, এটা একটা পার্টিসিপল ফ্রেজ। তারপরে বাক্যটা কি আছে, দ্য রাইটার সেভড হিজ মানি। পরের বাক্যে ভার্ব কোথায়, সাবজেক্ট কিন্তু উভয় বাক্যে একটাই, সাবজেক্ট কিন্তু উভয় বাক্যে একটাই, যিনি জল পান করেছেন তিনি পয়সা সঞ্চয় করেছেন বা বাঁচিয়েছেন। তা পরের বাক্যে সাবজেক্ট ভার্ব কোথায় আছে, সেভড। তাহলে এখানে দেখতে পাচ্ছি সেভ ভার্বটার সেকেন্ড ফর্ম দেওয়া রয়েছে। তাহলে যখন সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয় তো কোন টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে উপরিউক্ত নিয়ম অনুযায়ী কম্পাউন্ড করতে গেলে আমাকে পার্টিসিপলের যে বাক্যটা আছে সেটাকে আমাকে কি করতে হবে, পরের বাক্যে যে টেন্সটা আছে সেটা এখানে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এটাকে কিসে রূপান্তর করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে এবারে আমি কি করব, পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন এটাকে রূপান্তর করব, কি করব দেখো কিভাবে করব রূপান্তর। একদম সোজা উপায়, একদম সোজা উপায় আমরা এটা করব রূপান্তরটা। দেখি কিভাবে রূপান্তরটা করব। প্রথমে কি করব আমরা, এখানে এই ড্রিঙ্কিং যে ভার্বটা আছে যেটা একটা পার্টিসিপল ING ফর্মে আছে, এটাকে ভার্বে রূপান্তর করব। এবং কোন ফর্মে করব, সেকেন্ড ফর্মে। ড্রিঙ্কের সেকেন্ড ফর্ম কি, ড্র্যাঙ্ক। কি লিখবো, ড্র্যাঙ্ক। কিন্তু তার আগে আমাকে তো কর্তা বা সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কে, দ্য রাইটার। তাহলে দ্য রাইটারটা আমি এখানে নিয়ে আসবো। কি লিখবো, দ্য রাইটার, ধরে ধরে করবো একদম, দ্য রাইটার। তা সাবজেক্ট বসিয়ে দিয়েছি। এবার কি করব, পার্টিসিপলটাকে কি করব, ভার্বে কনভার্ট করব, তাই তো। প্রিন্সিপাল ভার্ব
ফর্ম, এটার প্রিন্সিপাল ভার্ব ফর্মটা কি? ড্রিঙ্ক। তাকে সেকেন্ড ফর্ম করব, কি করবে? ড্র্যাঙ্ক। তাহলে আমরা লিখবো এবার দ্য রাইটার ড্র্যাঙ্ক, DRANK, এই যে করে দিয়েছি ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ এটা আর এটা হয়ে গেল এখন সেম টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমি বসাবো অবজেক্ট। অবজেক্ট কই? এই যে পার্টিসিপেলের পরেই রয়েছে, কি কি পান করেছিল? জল পান করেছিল, তাই তো। এখন আমি কি হিসাবে আনবো? অবজেক্ট হিসাবে আনবো। অবজেক্টটা কোথায়? এই ওয়াটার, ওয়াটারটা লিখে দিব। দ্য রাইটার ড্র্যাঙ্ক ওয়াটার, দ্য রাইটার ড্র্যাঙ্ক ওয়াটার, লেখক জলপান করেছিল। এইবার দেখো কমা আছে। আমি কি বলেছি? দুটো বাক্য যখন আমরা এরকম কম্পাউন্ড করব তখন মাঝখানে কি বসবে? অ্যান্ড। তার মানে এই যে কমা, তা কিসে পরিণত হয়? অ্যান্ডে। সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে করার সময় কমা কিসে পরিবর্তন হয়? অ্যান্ডে। অ্যান্ডটা হচ্ছে কি? একটা কনজাংশন, একটা কনজাংশন, একটা কনজাংশন ইউজ করলাম, অ্যান্ড। এবার দেখো পরবর্তী বাক্যটা কি আছে কমার পরে? দ্য রাইটার সেভড হিজ মানি। তো এখানে কিন্তু রাইটের কথাটা অলরেডি আমি সাবজেক্ট লিখে ফেলেছি। অ্যান্ডের উভয় পাশের সাবজেক্ট যদি একই হয় তাহলে অ্যান্ডের পরে আর সেই সাবজেক্টের পুনরাবৃত্তি ঘটাতে নেই। তুমি সেখানে হি বা অন্য কিছু লিখতে পারো, আবার না লিখলেও সমস্যা নেই, অর্থাৎ প্রোনাউন ইউজ করতে পারো। একবার যেহেতু করে ফেলেছি তাই আমি কি করবো? সিম্পলি এটাকে অ্যাভয়েড করে যাবো, কারণ আমি তো লিখে দিয়েছি। তারপরে ভার্বটা এটা তো লিখতে হবে, কারণ না হলে তো বাক্যটা অর্থ প্রকাশ পাবে না। তাই অ্যান্ডের পরে ভার্বটাকে আমি আবার ফিরিয়ে নিই। ভার্ব কি আছে? সেভড, এটাকে সেম রাখবো, সেভড হিজ মানি। দেখো কি সুন্দর হয়ে গেল, একদম নিয়ম ধরে, এক ফোঁটাও কোথাও অস্বচ্ছতা কিচ্ছু নেই। দ্য রাইটার ড্র্যাঙ্ক ওয়াটার অ্যান্ড সেভড হিজ মানি। তাহলে একটা সুন্দর ধারাপাত দিয়ে আমরা দেখলাম যে যখন প্রেজেন্ট পার্টিসিপল থাকবে, প্রেজেন্ট পার্টিসিপল থাকবে, তাকে আমরা যখন কম্পাউন্ড করব, ঠিক আছে, কম্পাউন্ড যখন করব তখন প্রেজেন্ট পার্টিসিপলের যে পরে যে সেকেন্ড সেন্টেন্স থাকবে, সেই সেকেন্ড সেন্টেন্সের যে টেন্স থাকবে, যেটা ভার্বকে দেখে বুঝবো, সেই টেন্সটাকে আমাকে কি করতে হবে? সেই টেন্সটাকে আমাকে বুঝে নিয়ে সেই টেন্সটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে কোথায়? প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্যে। এবং দুটো বাক্যের মাঝখানে যেখানে কমা থাকবে সেখানে আমি অ্যান্ড লিখে বাক্যটা কম্পাউন্ড করে ফেলবো। একদম সুন্দর ধারাপাত, ঠিক আছে, একদম ধরে ধরে করলে পরেই হয়ে গেল। এবার একটা উদাহরণ আমার ভাই বোনদের জন্য আমি দেব, যেটা তোমাদেরকে কিন্তু অবশ্যই করে আমায় দেখাতে হবে, হ্যাঁ, বা আমাকে করে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে, করে ওখানে পিন করে দেবে, লিখে দিবে। আচ্ছা, এবার আমরা একটা উদাহরণ তোমাদের দিই। Seeing the bird, পাখিটাকে দেখিয়া, পাখিটাকে দেখিয়া, সিইং দ্য বার্ড, কমা, দ্য হান্টার, শিকারী, হান্টার মানে শিকারী, ফায়ার্ড, ছুড়লো, বুলেট, BULLET, বুলেট, at the bird, তাক করে ছোড়া বুঝিয়েছে। কি করে ছোড়া বুঝিয়েছে? তাক করে। সিইং দ্য বার্ড, দ্য হান্টার ফায়ার্ড বুলেট অ্যাট দ্য বার্ড। ফায়ার্ড, এখানে ফায়ার্ডের পরে দা লিখে না, দা বুলেট নির্দিষ্ট করে বলছে। সিইং দ্য বার্ড, দ্য হান্টার ফায়ার্ড দ্য বুলেট অ্যাট দ্য বার্ড। তাহলে পাখিটাকে দেখিয়া শিকারী ছুঁড়েছিল গুলি, কার দিকে? পাখিটার দিকে। তাহলে এটাকে তোমরা কম্পাউন্ড করে দেখাবে আমাকে। আমি এটা লিখে দিলাম, প্রশ্নটা তোমরা সবাই টুকে নাও ভিডিওটা পজ করে। আমি কিন্তু অবশ্যই ভিডিওটা যখন পাবলিশড হবে তার নিচে কমেন্ট বক্সে কিন্তু তোমাদের উত্তরটা সবার দেখতে চাই। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের কাছে আমার একটা অনুরোধ, সবাই কিন্তু উত্তরটা আমায় করে পাঠাবে। আচ্ছা, আই হোপ তোমরা কোশ্চেনটা লিখে নিয়েছো। এবার আমরা চলে যাব দ্বিতীয় পর্বে, অর্থাৎ এই কম্পাউন্ডের যে জার্নিটা আছে তার সেকেন্ড নিয়মটায় চলে যাব, ঠিক আছে। কিভাবে করতে হবে সেটা আমরা দেখে নিই।
আচ্ছা দেখো, তাহলে চলে যাই দ্বিতীয় নিয়মে। দ্বিতীয় নিয়মটা তোমরা এইভাবে লিখে নাও, আমি যেভাবে বলছি সেভাবে লিখে নাও। রুল নাম্বার টু লিখে নিবে, বিং যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে সুন্দর করে লিখে নিবে। এটা বাড়িতে পড়তে হবে, কিন্তু বেসিক তৈরি করতে গেলে ভালো করে লিখে পড়তে হবে। করতে হলে তাহলে বিং যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে হলে কি করতে হবে? বিং এর পরবর্তী বাক্যটি যে টেন্সে থাকবে বিং যুক্ত বাক্যটিকে সেই টেন্সে রূপান্তর করতে হবে। সেই যে টেন্সে থাকবে সেই টেন্সে রূপান্তর করতে হবে। এই ক্ষেত্রে একটা কথা বলে দেই তোদেরকে, যেই টেন্সে থাকবে সেই টেন্সে রূপান্তর করতে হবে। এইটার কথাটার আবার কিন্তু কেউ ভুল অর্থ বের করতে পারে, যে অর্থাৎ আমাদের পরের বাক্যটা যদি কুড দিয়ে থাকে তাহলে বিংটাকে আমাকে কুড লিখতে হবে বা সেই টেন্সে আনতে হবে, বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলো তাহলে আমাকে বিংটাকেও পাল্টে এখানে হ্যাজার দিয়ে করতে হবে, এমনটা নয় কিন্তু। এবার সেই ভুলটা তোদের ভেঙে দিচ্ছি আমি কেমন করে। বিংটা হলো আসলে বি ভার্বের একটা রূপ, পার্টিসিপল রূপ, বি ভার্বের পার্টিসিপল রূপ। বিংটা যখন প্রেজেন্ট বুঝায় তখন তার বাংলা হয়, তার প্রেজেন্ট রূপগুলো হয় অ্যাম ইজ আর। কি হয়? অ্যাম ইজ আর। তাহলে অ্যাম ইজ আরের পার্টিসিপল রূপ কোনটা? বিং, তাই তো? বিং যখন আবার পাস্টে চলে যায়, এটা হচ্ছে প্রেজেন্ট, ফর প্রেজেন্ট। বিং যদি এবার পাস্টকে ডিনোট করে, যদি পাস্টকে বোঝায়, তখন বিং এর ইংরেজি হয় কিন্তু কি? ওয়াজ আর ওয়্যার। তাহলে ওয়াজ ওয়্যারের পাস্ট পার্টিসিপল রূপ কি? বিং। ওয়াজ ওয়্যারের পার্টিসিপল রূপ কি? বিং। আর ওয়াজ ওয়্যারের অ্যামিজারের পার্টিসিপল রূপ কি? বিং। তার মানে এটা প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স। এই জায়গাটা আমরা লিখব পরের টেন্স থেকে। পরের টেন্সটা যদি পাস্টে থাকে তখন বিংটা পাল্টে ওয়াজ ওয়্যার লিখবো, পরের টেন্সটা যদি প্রেজেন্টে থাকে তখন বিংটা পাল্টে কি লিখবো? অ্যামিজার লিখবো। আমি কিন্তু এটাই বলে দিচ্ছি, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে যে টেন্সটা থাকবে পরবর্তী সেটা দেখে এটা রূপান্তর। তার মানে কি? পরের টেন্সটা ধরে নেই এরকম আছে যে রাম রাইটস আ লেটার, তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন সামনেরটা কি লিখবো? আমি বিং পাল্টে অ্যামিজারের মধ্যে থেকে লিখবো, সাবজেক্ট অনুযায়ী লিখবো, ইজ বসাবো। আচ্ছা, এবার যদি দেখা গেলো ওটা পাস্ট টেন্সে আছে, তখন আমি বিং পাল্টে কি আর অ্যামিজার লিখবো? না, আমি কি লিখবো? ওয়াজ ওয়্যার লিখবো। আর আরেকটা কথা, যুক্ত বাক্যকে রূপান্তর করতে হবে, আর কমা উঠে অ্যান্ড, কমা উঠে কম্পাউন্ড করার সময় কি বসে? কমা উঠে অ্যান্ড বসে। কি বসে? অ্যান্ড বসে, যেটা আমরা আগেরটার ক্ষেত্রেও দেখলাম। কমা উঠে কি বসে? অ্যান্ড বসে। কমা উঠে অ্যান্ড বসে। তাহলে এবার চলো একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা দেখে নেওয়া যাক যে কি করে কিটা হচ্ছে। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখে নিই। আমরা এইটাকে একটু সামান্য উঠে দিয়ে এবার আমরা এখানে একটা নিয়ম লিখি, একটা এক্সাম্পল লিখি। লিখলাম বিং, বিইআইএনজি, বিং অনেস্ট। বিং অনেস্ট
সৎ হওয়ায়, বাংলাটা কি, সৎ হওয়ায় বা সৎ হওয়ার কারণে, সৎ হওয়ায়, কমা, হি কুড নট টেল, হি কুড নট টেল লাই, সে মিথ্যে কথা বলে না। হি কুড নট টেল আ লাই, কুড নট টেল, এ দিতে হবে, এ লাই, কুড নট টেল লাই, সে একটাও মিথ্যে কথা বলতে পারে না। যে কেন, কারণ সে সৎ, কারণ সে সৎ। এটা যদি আমরা কমপ্লেক্স করতাম কি করতাম, যেহেতু সে সৎ তাই সে কি করতে পারে না, তাই সে মিথ্যে কথা বলতে পারে না। কিন্তু এখন তো আমরা কমপ্লেক্স নয়, কি করছি, কম্পাউন্ড। তাহলে এবার আমরা কম্পাউন্ড করছি, এবং যেখানে আমাদের প্রথম বাক্যে কি রয়েছে, বিং রয়েছে, কি রয়েছে, বিং। এবার দেখো নিমিষে করব নিয়মের ব্যবহার, উত্তরটা হয়ে যাবে ফটাফট। দেখো কিভাবে নিয়মের ব্যবহার করে আমরা করব। আচ্ছা, এবার এই জায়গাটা একটু একটু সামান্য কম্প্রেস করে নিলাম, ছোট করে নিই। আচ্ছা, এবার দেখো বিং অনেস্ট হি কুড নট টেল এ লাই। এবার আমাকে দেখতে হবে যে প্রথমে বাক্যটা বিং দিয়ে শুরু হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই তো, এটা প্রেজেন্ট ফর্মে আছে কিন্তু, তাই তো, প্রেজেন্ট ফর্মে আছে, হওয়ায়, সে প্রেজেন্টও হতে পারে পাস্টও হতে পারে। কিন্তু পরের বাক্যটা দেখে বুঝতে পারবো কি আছে, হি কুড নট টেল এ লাই, তাহলে পরের টেন্সটা কিসে আছে, পাস্টে আছে, কারণ ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। তাহলে আমাকে বিংটাকেও আনতে হবে। এবার ধরে দেখো একটা জিনিস, যে দুটো বাক্যের সাবজেক্ট কিন্তু একই, কে, হি, কারণ যে সৎ সেই মিথ্যে কথা বলতে পারে না। তাহলে আমি কি সামনের বাক্যটাকে যখন, এই দুটো বাক্য যখন কম্পাউন্ড করব, আমার সাবজেক্ট কিন্তু একটাই, হি। তাহলে আমরা যেমন আগেরটায় প্রেজেন্ট পার্টিসিপল ছিল, সেখানে আমরা রাইটারকে সামনে নিয়ে এসেছিলাম, যেহেতু দুটো বাক্যে কমার উভয় পাশে ডান দিক এবং বাঁ দিকের কর্তা একই ছিল, এখানেও ঠিক তাই। তাহলে এবার আমি কি করবো, কর্তাটাকে তুলে আগে সামনে আনবো। আচ্ছা, কি লিখলাম, হি হলো। এইবার আমি বিংকে ভাঙাবো, বিংকে কি দেখে ভাঙাবো, পরের টেন্স দেখে ভাঙাবো। পরেরটা কিসে আছে, পাস্টে আছে। তাহলে পাস্টে থাকলে বিংকে পাল্টে কি করতে হয়, ওয়াজ কিংবা ওয়্যার। যেখানে সিঙ্গুলার হয় সেখানে ওয়াজ করব, যেখানে প্লুরাল হবে সেখানে কি করবো, ওয়্যার করব। হি বলতে তো আমরা একজনই বুঝি, তাহলে কি করব, সিম্পলি আমরা কি লিখবো, ওয়াজ, হি ওয়াজ কি। এবার আমাদের কি লিখবো, শব্দটা যেটা আছে বিং এর পরে কি, অনেস্ট, কি আছে, হি ওয়াজ অনেস্ট। তো এবার অনেস্টটা আমি লিখে দিলাম, হি ওয়াজ অনেস্ট। লিখে দেওয়ার পর কি চলে আসছে, কমা চলে আসছে কিন্তু, তাই তো, আমাদের বাক্যের মাঝে সামান্যতম বিরতিটা চলে আসছে, কি সেটা, কমা। কমাকে কম্পাউন্ডে কাকে দিয়ে তুলতে হয়, অ্যান্ড দিয়ে। এখন কমার সাথে অ্যান্ডের লাগলো যুদ্ধ, যেহেতু যুদ্ধে পরাজয় কার হবে, কমার হবে, কারণ কমা কোথায় হয়, সিম্পলে। এখন যেহেতু আমরা কি করছি, কম্পাউন্ড, তাহলে এখন অ্যান্ডের জোর কিন্তু তুখার বা চরম, তো অ্যান্ড কমাকে সরিয়ে অনায়াসে বসে গেল। এবার আমি আগেরটাও বলেছি, বারবার করে বলছি, অ্যান্ড ব্যবহার করব যখন, দেখব উভয় পাশের সাবজেক্ট যদি একই থাকে, তাহলে বারংবার সাবজেক্ট লেখার ভুল আমি করব না। হ্যাঁ, না লিখবো না, তার কারণ তাতে কি হয়, জিনিসটা অডিয়েবিলিটি হারিয়ে যায়, অর্থাৎ শ্রুতিমধুরতা হারিয়ে যায়। তাই জন্য আমি অ্যান্ডটা লেখার পর আর সাবজেক্টের পুনরাবৃত্তি করছি না, মানে হিকে, এই হিকে আবার ফিরিয়ে নিয়ে আসছি না। কারণ কমন নেওয়ার ক্ষেত্রে দেখেছি তো, এখানে একটা এক্স আছে আর এখানে একটা এক্স আছে, তাহলে কি করলাম, একটা এক্স কমন নিলাম, ঠিক আছে। তেমন করে সাবজেক্ট এখানে আছে হি, এখানেও হি আছে, তাই আমি তো লিখেছি, আর কিন্তু আমি হিটা লিখবো না, সে যেখানে যাই থাকুক। এবার আমি কি করব, আমার কি করতে হবে, ভার্ব দিয়ে শুরু করতে হবে। ভার্ব কি আছে এখানে, অক্সিলারি, মডেল অক্সিলারি কি আছে, ক্যান, কুড, মে, মাইট কি আছে, কুড আছে, এগুলো কিন্তু আর পরিবর্তন হবে না। তাহলে আমাদের নিয়মটা পরিবর্তনের জায়গাটা কোথা থেকে শুরু হবে, সাবজেক্টের ঠিক পরের থেকে। আমরা কিন্তু বারবার মাথা রাখবো, যখন কম্পাউন্ড করব কমার পরে আমরা সাবজেক্টটাকে ছেড়ে দিয়ে তারপর থেকে আমাদের নিয়মটা আবার যথারীতি যেমন আছে, যেমনটা তেমনটাই, যেমনটা তেমনটাই। তাহলে কি লিখবো, কুডটা আবার লিখে দিব, কুড নট টেল আ লাই। So what is the meaning of the sentence? What is the meaning of this sentence? কি দাঁড়ালো, he was honest, সে সৎ, and could not tell a lie, সে কিন্তু কি সৎ, কিন্তু কি করতে পারে না, সে কিন্তু, হ্যাঁ, সে কিন্তু মিথ্যে কথা বলতে পারে না। এবার দেখো এই বাক্যটা কি ছিল, একটা, এই বাক্যটা কি ছিল, একটা কিন্তু সিম্পল উইথ নেগেটিভ ছিল, কিন্তু এবার আমরা কি করলাম, কম্পাউন্ড উইথ নেগেটিভ, অর্থাৎ সিম্পল সেন্টেন্সকে, নাবাচক সিম্পল সেন্টেন্সকে
কম্পাউন্ড করলাম কি দিয়ে, না দিয়েই, মানে কিন্তু পাল্টালো না। মানে পাল্টালে কি হবে, ট্রান্সফরমেশন হবে না, মানে একই থাকলো, তাই তো। হি ওয়াজ অনেস্ট অ্যান্ড কুড নট টেল এ লাই, সে ছিল সৎ এবং কি পারে না সে বলতে, বা পারতো না সে বলতে একটাও মিথ্যে কথা। হয়ে গেল। যাক, তাহলে আমরা দ্বিতীয় নিয়মটাও খুব সার্থকভাবে করতে পারলাম। এর আগে বলছি, বাড়িতে যখন প্র্যাকটিস করবে অবশ্যই ওপরের পার্টগুলো ভালো করে পড়বে, এবং সম্ভব হলে এই ভিডিওটা যেটা তোমাদের আপলোড হবে আমি তোমাদের করাচ্ছি, আমার ভয়েস দিয়ে যেগুলো যাচ্ছে, ভয়েস ওভার হচ্ছে, সেই জিনিসগুলো ভালো করে, মানে আমরা তো কি করছি, আমরা তো ভয়েস ওভার করছি না, আমরা পরে ভয়েসটা দিচ্ছি না, আমরা কি করছি, লাইভ ক্লাসে দিচ্ছি। তাই তোমরা যখন পড়বে একটা করে লাইন পড়বে, বা আমার এই কমেন্ট্রিটা শুনে নিলে, যে আমি কী বললাম, স্পিচগুলো দিয়েছি সেগুলো শুনে নিলে, তারপরে তুমি লেখাগুলো পড়তে শুরু করবে। হ্যাঁ, ভিডিওটা দেখবে, লেখাটা পড়বে, ভিডিওটা দেখবে, লেখাটা পড়বে। আর মনে রাখবে, ছোট ছোট জিনিসকে নজরে রাখতে হয়। বিইং, এটা কোথা থেকে এসছে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থেকে আসছে। বিইং একটা কি, অ্যাম ইজ আর ওয়াজ এর একটা পার্টিসিপল রূপ। বিইং কথাটির অর্থ হওয়ায় বা কারণে, ঠিক আছে তো, এরকম অর্থ বোঝায়। তাহলে সৎ হওয়ায় বা সৎ হওয়ার কারণে, ঠিক আছে তো, সে বলতে পারে না। এই কথাগুলো যে পরবর্তী বাক্যটা যে টেন্স, পরবর্তী বাক্য মানে কি, বিং দিয়ে কোনো বাক্য শুরু হওয়ার পর তার নিশ্চয়ই একটা কি আসবে, কমা আসবে। তারপরের বাক্যটা টেন্সটা দেখবো, তারপরে আমি পাল্টো। এরকম করে মাথাকে ধীরে 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 বুঝিয়ে করতে হবে। ব্যাকরণ দেখবে একদম জলের মতো, আর কেউ তোমাকে রুখে দিতে পারবে না। একদম এটা প্রমাণ সাপেক্ষ, একদম প্রমাণ সাপেক্ষ, যেটা আমরা প্রমাণ দিয়েই প্রমাণ করে দিলাম। এবার চলে যাব আমরা তৃতীয় নিয়মে, কিন্তু তা সেই যে পর্বে যাওয়ার আগে তোমাদের জন্য একটা ছোট্ট উদাহরণ, যে উদাহরণটা তোমাদের করতে হবে। আচ্ছা, আমি একটু মুখ করে উপরে নিয়ে নিই। উদাহরণটা তোমরা লিখে নাও, উদাহরণটা লিখে নাও। Being a doctor, he served for the common men. ডাক্তার হওয়ায় বা ডাক্তার হওয়ার কারণে সে সার্ভড মানে পরিষেবা দিয়েছিল, বা তার পেশা থেকে সে যে নিয়োজন, সেই নিয়োজন করেছিল কার জন্য, সাধারণ মানুষদের জন্য, তাই তো। এটাকে তোমরা করবে কম্পাউন্ড। চলে যাবো এবার পরের নিয়মে। তোমরা কোশ্চেনটা লিখে নাও সুন্দর করে। হলো? আচ্ছা, আশা করি তোমরা প্রশ্নটা সবাই লিখে নিয়েছো। আচ্ছা, এবার আমরা চলে যাব রুল নাম্বার 3-তে। দেখো, রুল নাম্বার 3-তে চলে যাচ্ছি। সবাই কিন্তু কনসেন্ট্রেশন লেভেলটাকে ধরে রেখো, ঠিক আছে। ধারাপাতভাবে হচ্ছে, কিন্তু একটাও কোথাও এলোমেলো করে নিয়ম বহির্ভূত করে দেওয়া হচ্ছে। আমি একটা কথা তোমাদেরকে বলতে পারি হলফ করে, যে আমি যে ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করি সেখানে যে ব্যাকরণগুলো আমি শেখাই সেগুলো কিন্তু আমি 0 থেকে শেখাই, একদম 0। এবং প্রত্যেকটা সত্য বা প্রত্যেকটা নিয়ম কি করে অ্যাপ্লাই হলো, কোথার থেকে এলো, কিভাবে আসলো, কেন আসলো, তা কিন্তু সোজা
কথ্য বাংলা ভাষায়, যেটা দিয়ে আমরা সবসময় কথা বলি, মাতৃভাষায় লিখে বলার চেষ্টা করি। আমি কিন্তু কোনো কমপ্লেক্সিটি বা কোনো শর্টকাট কিন্তু আমি তোমাদের সামনে ইউজ করি না। কিন্তু এর কারণ হচ্ছে ব্যাকরণে অনেক শর্টকাট রয়েছে, সেগুলো কার্যকর, সত্যিই কার্যকর, কিন্তু সেই কার্যকর ট্রিক্সগুলো পরীক্ষায় হয়তো তোমার নাম্বার বৃদ্ধিতে, হয়তো কম্পিটিটিভ পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় নাম্বার বৃদ্ধিতে সাহায্য করবে, কিন্তু জীবনে চলার পথে যখন তুমি ইংরেজি ভাষাটাকে নিজের মাতৃভাষার সমকক্ষ হয়ে বলতে যাবে, সেখানে তোমার বিবিধ সমস্যার সম্মুখীন হতে হবে। হ্যাঁ, তাই এটা আমার একটা ছোট্ট অনুরোধ, যারা তোমরা এই ভিডিওগুলো দেখছো তারা কিন্তু বিষয়টার গুরুত্বটা বুঝে, ক্লাসগুলো লেন্দি হচ্ছে ঠিকই, কিন্তু সময় দিয়ে ধৈর্য দিয়ে একবার জীবনে ইনভেস্ট করো, দেখবে আগামী জীবনে তোমাদের কোথাও এই রিলেটেড কোনো সমস্যা আর হবে না। এটা আমি তোমাদেরকে সবাইকে বললাম, এটা কিন্তু মাথায় রেখো কথাটা। আচ্ছা, এবার চলে যাব রুল নাম্বার 3-তে, পারফেক্ট পার্টিসিপল। আমরা জানি হ্যাভিং প্লাস V3, তাই তো? আচ্ছা, তাহলে পারফেক্ট পার্টিসিপল, আমি পারফেক্ট পার্টিসিপল ফর্মটা এখানে যে ফরমেশনটা সেটাও লিখে দিচ্ছি ব্র্যাকেটে। এটার উপরে অলরেডি আমাদের ভিডিও রয়েছে, তোমরা হয়তো দেখেছো, বা যারা দেখোনি তারা দেখবে। আর যদি এটার উপরে আরও ভিডিওর প্রয়োজন পড়ে তবে আমায় কিন্তু কমেন্ট করে জানাবে। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3, যেটা পার্টিসিপলের একটা রূপ। সেক্ষেত্রে বলে রাখি, সিম্পল সেন্টেন্স করার সময় বা যখন আমরা জয়েনিং করছি, পরপর দুটো কাজ শুরু হয়েছে, দুটো কাজের মাঝখানে যে সময় তার ব্যবধান যদি বেশি হয়, তখন আমরা কি ইউজ করি? পারফেক্ট পার্টিসিপল ইউজ করি, অর্থাৎ হ্যাভিং প্লাস V3। যেমন লোকটি ঘুম থেকে উঠল, ফুল স্টপ, সে তার ছেলেকে জমিতে যাওয়ার জন্য অনুরোধ করলো। তাই দেখো, লোকটা ঘুমের থেকে উঠেছে, উঠে তারপর তার ছেলেকে জমিতে যাওয়ার কথা, মাঝখানে কিন্তু একটা সময়ের ব্যবধান আছে, উঠেই কিন্তু সে বলেনি কিন্তু। যেমন ভারত দীর্ঘ 10টি ম্যাচ খেললো T20-তে, ফুল স্টপ। ভারত T20 ম্যাচে জয়লাভ করলো। তা 10টা ম্যাচ খেলা আর ফাইনালে জয়লাভ করা, এটা কিন্তু স্বল্প সময়ের মধ্যে সংগঠিত হয়নি। এরকম করে দুটো পাশাপাশি কাজ, তাদের মধ্যে সময়ের ব্যবধান যদি বেশি হয়, হ্যাঁ, নর্মাল থিঙ্কিংয়েই বুঝতে পারছি, সেই জায়গাটায় আমরা যদি জয়েনিং করতে যাই, অবশ্যই সিম্পল সেন্টেন্স করতে বললে আমরা কিন্তু কি ইউজ করব? পারফেক্ট পার্টিসিপল ইউজ করব। ইট মিনস হ্যাভিং প্লাস V3 ইউজ করব। আচ্ছা, তাই দেখো, পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস V3 যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স করার সময় বা করতে হলে নিয়মটা কি করতে হবে? করতে হলে কি করব? নিয়মটা এবার তোমরা নিচে লিখে নিবে, অ্যারো দিয়ে লিখে নিবে, আমি যেভাবে বলবো সেইভাবেই লিখবে, কিন্তু এদিক ওদিক করবে না। দেখো কি করবে, লিখবে প্রথমে সাবজেক্ট বসবে, প্রথমে সাবজেক্ট বসে, প্লাস কি কি আনতে হবে, কি কি পরিবর্তন করতে হবে সব লিখে দিচ্ছি। পারফেক্ট পার্টিসিপল টিকে বা পারফেক্ট পার্টিসিপল যেখানে থাকবে সেই অংশটা বা পারফেক্ট পার্টিসিপলটিকে কি করব? পাস্ট পারফেক্টে পরিণত করব। কি করব? পাস্ট পারফেক্টে পরিণত করব। প্লাস পাস্ট পারফেক্টে পরিণত করে নিলাম, করে নিয়ে তারপরে প্লাস দিয়ে লিখো অ্যান্ড, কমা উঠে কি বসবে? কমা উঠে অ্যান্ড বসে। কি বসবে? অ্যান্ড বসবে, প্লাস বাকি বাক্যের অংশ।
দেখো কি সুন্দর করে নিয়মটা সাজিয়ে দিয়েছি। আর আজীবনে না তোমার কেউ ভুল করাতে পারবে না তোমার কখনো ভুল হবে। তাহলে তোমরা আজকে সিম্পলকে কম্পাউন্ড করছো। সেই পর্বে 3 নম্বর নিয়মে যখন এলাম আমি দেখতে পেলাম যে সিম্পল সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে পার্টিসিপেলের এক বিশেষ রূপকে আমরা ব্যবহার করে থাকি, সেটা হলো পারফেক্ট পার্টিসিপেল। পারফেক্ট পার্টিসিপেল সর্বদাই বাক্যে দুটো বাক্যের মধ্যে যে সময়ের ব্যবধান তাকে চিহ্নিত করে। এবার এরকম একটা বাক্যকে যদি আমার হাতের সামনে চলে আসে তাহলে তাকে যখন আমরা কম্পাউন্ড করব আমরা কি উপায়ে করব, সেই উপায়টি কি, তার সহজতম উপায়টা এখানে তুলে ধরা হয়েছে। সাবজেক্ট যা থাকবে তা তোমাকে করতে হবে। আমি জানি যে এই ধরনের সেন্টেন্সগুলোতে কি হচ্ছে, কমার উভয় পাশে সাবজেক্ট একই হচ্ছে, তাই তো? তাহলে আমি দ্বিতীয় বাক্যে যে সাবজেক্ট তাকে তুলে সামনে নিয়ে আসবো। আর পারফেক্ট পার্টিসিপল তার মানে হ্যাভিং প্লাস V3, এটাকে কি করবো, পাস্ট পারফেক্ট করবো। তার মানে হ্যাভিংটাকে করে দিব হ্যাড, আর তারপরে ভার্বের থার্ড ফর্ম তো দেওয়াই থাকবে সেটাই লিখবো। তারপরে কমাটা উঠে কি করব, অ্যান্ড করব। তারপরে বাকি বাক্যটা যেমন আছে তেমন রাখবো। একদম সহজ চিত্র, কিন্তু একটা একদম সহজ চিত্র। চিত্রটা আমরা এবার দেখবো, এখানে উদাহরণ দিয়ে দেখবো। একটা উদাহরণ তোমরা লিখে নাও চট করে, একটা উদাহরণ তোমরা চট করে লিখে নাও। দেখো উদাহরণটা লিখবো, হ্যাভিং forgotten him, comma, I went out for school. কম্পাউন্ড করতে বলছে, হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট আউট ফর স্কুল। তার কথা ভুলেই বা তাকে ভুলেই আমি চলে গিয়েছিলাম বিদ্যালয়ে। অর্থাৎ তোমার বন্ধু বা বান্ধবী যে তোমার সাথে রোজ স্কুলে যায়, আজকে কোনো কারণে তুমি কি হয়েছে, তুমি তাকে ভুলে গেছো। তাকে ভুলে তুমি চট করে কোথায় চলে গেলে, স্কুলে চলে গেলে। এবার তো সে খারাপ পাবে, কিন্তু আমাদের এখানে কি খারাপ পাওয়াটা না, আমাদের এখানে বাক্যটাকে কি করতে হবে, কম্পাউন্ড হবে। আমরা তো বন্ধু বা বান্ধবীকে পরে সরি বলে দেবো, কিন্তু এখন আমরা এটাকে কম্পাউন্ড করব। তাই দেখো এবার এই বাক্যটাকে একটু ভালো করে লক্ষ্য করো। আমি কিন্তু একটা বিশেষ রুট ওয়ার্ড ইউজ করেছি যেটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে এটা একটা সিম্পল সেন্টেন্স। সেটা কি বলতো, হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস এই যে হ্যাভিং, এই যে ফরগেটের থার্ড ফর্ম, তাই তো? তাহলে এটা কি পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল বাক্যে কি হিসেবে ইউজ হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, ঠিক আছে তো? কখনো ভার্বকে বা অ্যাডভার্বকে মডিফাই করতে ইউজ হয়। অনেক জায়গায় আমরা পার্টিসিপলের ব্যবহার দেখেছি। তাহলে এবার হ্যাভিং ফরগটেন হিম মানে তাকে ভুলেই আমি বিদ্যালয়ে চলে গেলাম। এবার আমার মনে প্রশ্নটা হচ্ছে, কে ভুলেছে, আমি ভুলেছি। কে গিয়েছে, আমি গিয়েছি। তার মানে কমার উভয় পাশের যে ডুয়ার মানে কর্তা সে কিন্তু একই। তা যেহেতু ডুয়ার এক, এবার আমাকে কিভাবে করতে হবে, আমি নিয়মে চলে যাব। নিয়ম আমাকে স্যার লিখিয়ে দিয়েছে, দাদা লিখিয়ে দিয়েছে, সেটাকে আজীবন মনে রাখবো এবং প্রতিদিন সেটার অভ্যেস অনুযায়ী বা তাকে পড়ার মধ্য দিয়ে প্র্যাকটিসের জায়গায় নিয়ে আসবো। মনে রাখবে একটা কথা যেটা ছোটোবেলায় টিচাররা বলতো আমাদের, আমরা বুঝতাম না কথাটার মানে, খুব প্রচলিত একটা কথা, টিচাররাও নাকি তাদের টিচারদের কাছ থেকে শুনেছেন যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যত অভ্যেস তত তার সুফল, অর্থাৎ তুমি যত অভ্যেস করবে তত তার সুফল বাড়বে। তাহলে আমি কি করব, তাহলে আমার ওই ধারাটা একই, কনসেপশন একটাই, কিন্তু প্রথমে সাবজেক্টটাকে তুলে সামনে আনা, এটা যেন কখনো ভুল না হয়। আচ্ছা, সাবজেক্টকে তুলে আমি সামনে আনলাম, এনেছি তো সবাই বলে এনেছি। আচ্ছা, যেই আনলাম এখন কি করব আমি, এইবার আমাকে পরের বাক্যের টেন্স দেখার প্রয়োজন নেই, তাহলে এটাও একটা পয়েন্ট। যখন পারফেক্ট পার্টিসিপল দিয়ে সেন্টেন্স থাকে তখন পরের বাক্যের টেন্সটাকে ধরে আবার সামনেটাকে পরিবর্তন করতে নেই। আমাকে কি করতে হবে, আমাকে পারফেক্ট পার্টিসিপলটাকে চিরকাল কিসে নিতে হবে, পাস্ট পারফেক্টে নিতে হবে। কিসে নিতে হবে, পাস্ট পারফেক্ট। রিমেম্বার ইট, মনে রেখো। তাহলে পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাভিং এর পাস্ট ফর্ম কি, হ্যাড। আর পাস্ট পার্টিসিপল কোনটা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা, ফরগটেন, ঠিক আছে তো? ফরগেট সেকেন্ড ফার্স্ট ফর্ম,
ফরগট সেকেন্ড ফর্ম, ফরগটেন থার্ড ফর্ম। তার মানে আমার লাগবে কি, হ্যাডের পর সবসময় কি লাগে, থার্ড ফর্মই লাগে, সেকেন্ড ফর্ম না কি ফর্ম, থার্ড ফর্ম লাগে। হ্যাঁ, ফরগটেন, আমি লিখে দিয়েছি ফরগটেন, আই হ্যাড ফরগটেন, আমি ভুলে গিয়েছি। কাকে ভুলেছি, তাকে বাদ দিলে চলবে না, হিম। এবার সেই দেখো এই যে খানিক বিরতি, একটু নিঃশ্বাস ফেলার জায়গা, এতটা পথ হেঁটে আসলাম, একটু বিশ্রাম নিয়ে নিই। বিশ্রাম নিয়ে কি করব, এক গ্লাস জল খেয়ে নিব। জলটাকে অ্যান্ড একটু জল খেয়ে নিলাম, হয়ে গেল। কারণ কি, একটা লোক হাঁটতে শুরু করেছে, কোনো কাজ করতে শুরু করেছে, তার তো একটু বিশ্রামের প্রয়োজন হবে। অ্যান্ড সামান্য বিরতিটা নিলাম, যেটা আমরা কম্পাউন্ডে কি করলাম, অ্যান্ড। অ্যান্ড মানে কি, আরেকটা বাক্য এখন জুড়তে চলেছে, তাই তো, আরেকটা বাক্য জুড়তে চলেছে। এবার বলছে বাকি বাক্যের অংশ বসবে। তাহলে বাকি বাক্যের অংশ যখন আমি বসবো, আমি কি পাচ্ছি, আই ওয়েন্ট আউট ফর স্কুল। ঠিক আছে, আমি এটাও লিখতে পারি, আবার পূর্বগত জ্ঞান অবলম্বন করেও লিখতে পারি। যেহেতু সাবজেক্ট আমি অলরেডি একটা লিখে দিয়েছি, তাই আর রিপিটেশন করব না। আমি কি করব, ওয়েন্ট আউট থেকে শুরু করব, অ্যান্ড ওয়েন্ট আউট ফর স্কুল। আচ্ছা দেখো, দেখো এইবার শোনো, এই একটা কথা শুনে নাও, বুঝতে পারলে তো ব্যাপারটা কি আছে। আচ্ছা, তাহলে কিভাবে করতে হবে, ধারাপাতটা বোঝা গেল, ধারাপাতটা বোঝা গেল। আচ্ছা, কেউ কি আমায় বলতে পারবে যে এখানে আমি হ্যাডের পরে ফরগটেন লিখেছি, অ্যান্ডের পরের ভার্বটাকে কেন আমি থার্ড ফর্ম করলাম না, সেকেন্ড ফর্মই রাখলাম? হিসাব মতন তো থার্ড ফর্ম হওয়ার কথা, কারণ সামনে হেল্পিং আছে। হেল্পিংয়ের পরে যে ফর্মটা লিখি, অ্যান্ডের পরে আমাকে সেই টেন্সই লিখতে হয়, কিন্তু অ্যান্ডের পরে আমাকে সেই টেন্সই লিখতে হয়। যেমন আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, ঠিক আছে তো। অ্যান্ড কি, আমি বাজারে যাচ্ছিলাম। তারপরে যদি লিখি, কি লিখবো, পরে বাক্যটা যখন লিখবো, যেমন এইভাবে লিখলাম, আই রোট আ লেটার অ্যান্ড was giving to my friend. I wrote a letter and was giving to my friend. আমি চিঠিটা লিখলাম এবং দিচ্ছিলাম আমার বন্ধুকে। এটা কি হবে, হবে না কিন্তু। কেন বলো তো, শুরুর টেন্সটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা কি করলাম, আবার পাস্ট কন্টিনিউয়াস করলাম, এরকমটা হয় না। অ্যান্ডের উভয় পাশে টেন্স কিন্তু এক রাখতে হবে। তাহলে এটা কেন ব্যতিক্রম, এটা বুঝতে হবে। এটা ব্যতিক্রম কারণ পরপর একই সময়ে দুটো কাজ শুরু হলে অপেক্ষাকৃত একটু আগে যেটা শুরু হয়েছে ওটা লিখতে হয় পারফেক্ট টেন্সে। কোন টেন্সে লিখতে হয়, পারফেক্টে, পাস্ট পারফেক্টে। অতীতে ব্যাপারটা বুঝে রাখো, সবাই শুনে রাখো, দুটো ট্রেন যাত্রা শুরু করলো। একটা মনে করো তোমার তিস্তা তোরসা, একটা কামরূপ, দুটোই যাত্রা শুরু করেছে, ঠিক আছে, দুটোই চলেছে, মনে করো দুটোই চলেছে। এবার ধরে নেই দুজনের গন্তব্যস্থল আসাম, ধরে নিই। তো এবার দুটো ট্রেনই চলতে শুরু করলো, ঠিক আছে, দুটো ট্রেনই চলতে শুরু করেছে। এটা ছেড়েছে হচ্ছে 3:02, এটা ছেড়েছে 3:03। অতীতে দুটো কাজ যেটা একসাথে শুরু হয়েছিল, কিন্তু অপেক্ষাকৃত যেটা একটু পুরনোতে শুরু হয়েছিল, সেটাকে লিখতে হয় সবসময় পাস্ট পারফেক্ট টেন্সে, তারপরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই জন্য টিচার যদি কোনো সময় বলে, হোয়াই ডিড ইউ ইউজ past perfect here and after the sentence, after and you used went out past indefinite tense, what is the reason? স্যারকে বলবে, স্যার অতীতে দুটো কাজ যখন একসাথে শুরু হয় তাদের মধ্যে একটু যেটা পুরনো আগে শুরু হয়েছে সেটাকে লিখতে হয় পাস্ট পারফেক্টে, আর যেটা একটু পরে শুরু হয়েছে মানে যেটা একটু নতুন, একটু নবীন, হ্যাঁ, সেটা কি করতে হয়, সেটা করতে হয় আমাদেরকে কি, পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওই জন্য প্রথমটা আমরা পাস্ট পারফেক্ট লিখলেও পরেরটা আমরা পাস্ট ইনডিফিনিট রেখেছি। কারণটা বোঝা গেল তো, দুটো কাজ। ভাত খেলাম, স্কুলে গেলাম, ভাত খেলাম, স্কুলে গেলাম। এবার কোন কাজটা আগে হয়েছে, দুটাই অতীতের কাজ কিন্তু, কারণ ভাত খাওয়াও হয়ে গেছে, স্কুলে যাওয়াও হয়ে গেছে। আমি কি বললাম, ভাত খেলাম এবং স্কুলে গেলাম,
ভাত খেলাম একটা কাজ, স্কুলে যাওয়া একটা কাজ, তা গেলাম মানে কি হয়ে গেছে অতীত। তো অতীতের মধ্যে দুটো কাজ ঘটেছে, দুটোই অতীতে ঘটেছে, বলো তো কোন কাজটা আগে কোনটা পরে? তাহলে ওটা কি লিখতে হবে? পাস্ট পারফেক্ট, তারপর একটা পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? ডাক্তারটা আসার আগে রুগীটা মারা গেল, এটা খুব পরিচিত উদাহরণ, আমাদের টিচার করাতো, এটা করিয়ে আমাদের টিচার বুঝিয়েছিল। ডাক্তারটা আসার আগে রুগীটা মারা গেল, তো কে আগে মরেছে? ডাক্তার আগে এসছে না রুগী মরেছে আগে? তাহলে কি হবে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ঠিক আছে, অর্থাৎ ডাক্তার আসার আগে রুগী কোথায় গেছে? পটলডাঙ্গায় চলে গেছে। আচ্ছা, তাহলে আমাদেরও ব্যাপারটাও ঠিক এরকম, যখন পারফেক্ট পার্টিসিপল দিয়ে কোনো সিম্পল সেন্টেন্স থাকছে, আমরা মনে রাখবো যে এখানে অতীতেরই কোনো কাজকে বোঝানো হয়েছে, পরবর্তী যে কাজটা, অতীতের কাজটা খানিকটা পরে, এটাও অতীত কিন্তু একটু পরে, তাই পরের বাক্যটা কখনো আমরা করবো। এটা কিন্তু খুব সুন্দর একটা কোয়েশ্চেন। এখানে যদি কেউ ওয়েন্টের জায়গায় লিখে দেয়, তারপরে বলে এরর ফাইন্ড আউট, ভুলটা খুঁজে বের করতে, তখন বলতে হবে ভুলটা কোথায়? এখানে। কারণ একই সময়ে স্যার দুটো কাজ শুরু হলে যেটা অতীতে হয়েছে, যেটা যেটা কম পুরনো সেটাকে লিখতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে, আর যেটা বেশি পুরনো সেটাকে লিখতে হয় পাস্ট পারফেক্ট। তাহলে এখানে এইটা ভুল হয়েছে স্যার, আপনাকে লিখতে হবে এখানে ওয়েন্ট। এইভাবে কিন্তু ধরে ধরে গ্রামার করলে পরে আর আগামী দিনে কোনো কম্পিটিটিভ পরীক্ষা কোথাও কোনো রকম ভুল হবে না। আর অবশ্যই এগুলোই দিয়েই চেক করা হয় যে ব্যাকরণটা কে কতটা শিখেছে। বুঝতে পারলা? আহামরি কোনো কোশ্চেন না। অনেক সময় আমাদের স্কুলে যে টিচাররা থাকে বা দেখেছি বিভিন্ন ভাই বোনদের কাছ থেকে শুনি যে তাদের টিচাররা নাকি তাদের ক্লাসের মধ্যে উদ্ভট প্রশ্ন করে, নানা রকম প্রশ্ন করে। তা যাই হোক, আমিও শিক্ষকতার প্রফেশনের সাথে জড়িত প্রায় অনেক দিন হয়ে গেল, সেই 2007 সাল থেকে যাত্রাটা শুরু হয়েছিল। তাই এবার আমি যে প্রত্যেকটা টিচারকে একটা বলতে চাই, একটা টিচার হয়ে, যে আমরা শহর গ্রাম প্রান্তর বিভিন্ন জায়গা থেকে বিদ্যালয়ে পড়তে যাই, হ্যাঁ, এবং সেখানে আমরা কিন্তু কিছু শিখতে চাই। এবার এই কথা বলার উদ্দেশ্য নয় যে শিক্ষকরা সঠিক শিক্ষা দিচ্ছে না, আমার উদ্দেশ্য তা নয়। আমার উদ্দেশ্য শিক্ষকরা যখন ছাত্রদেরকে, যেটা আমাদের মাতৃভাষা নয়, ছাত্রদেরকে যখন ইংরেজিটা আমরা পড়াই বা তাদেরকে পড়তে বলি যেটা আমাদের মাতৃভাষা নয়, সেই শিক্ষকদেরকে বুঝতে হবে আমার সামনে থাকা ছেলেটা মেয়েটা একটা কিন্তু সাধারণ ছেলে মেয়ে, তারা কোনো ইংরেজি বড় স্কুলের থেকে পাশ করে আসা ছেলে মেয়ে নয়, তারা আমাদেরই মতো মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে যারা জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখে। তাই তাদেরকে ইংরেজিতে ভয় না দেখিয়ে, তাদেরকে ইংরেজির ভীতি না দিয়ে, বরঞ্চ তাদেরকে ধরে ধরে যদি তিনি শেখান, সেই কঠিন জিনিসগুলো যিনি তাদেরকে প্রশ্ন করছেন, হয়তো তারা পারছে না, তারপরে একটু বকাঝকা করছে, তা নয়। আমি বলবো সন্তান মনে করে তাদেরকে ধরে ধরে শেখান, দেখবেন যে আপনার কথা তারা কোনোদিনও ভুলবে না। তাই চেষ্টা করেন যে ব্রেঞ্চের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ছেলেমেয়েকে, এটা আমার শিক্ষক হয় একটা শিক্ষকের কাছে অনুরোধ, যারা করে যাচ্ছেন তাদের জন্য তো তাদেরকে আমার হাত জোর করে প্রণাম, মস্তক নত হয়ে প্রণাম, যারা এরকম চেষ্টা করে যাচ্ছেন। আর যারা ছাত্রদেরকে বিভিন্নভাবে ইংরেজির ভয় দেখিয়ে বা বিভিন্নভাবে তাদেরকে ইংরেজির থেকে দূরে নেওয়ার নানা রকম চেষ্টা করে থাকেন, তাদের বলবো তারা এরকম না করে তারা যথেষ্ট ভালোবাসা দিয়ে ধরে ধরে বোর্ড ওয়ার্ক করে করে শেখান সেই যে জিনিসগুলো, যেগুলো তারা কেন, তাদের থ্রুতে আমরাও শিখতে পাবো। কারণ শেখার কোনো বয়স নেই, শেখার কোনো ছোট বড় নেই, প্রত্যেকের কাছে শিখতে পারবে। তাই সেই মানে সংকীর্ণ মানসিকতার থেকে বেরিয়ে এসে সবাইকে ভালোভাবে শেখান, এটাই আমার একটা শিক্ষক হয় একটা শিক্ষকের কাছে অনুনয়। আর যে শিক্ষকরা এগুলো করছেন তাদের কাছে আমার সশ্রদ্ধ প্রণাম। আচ্ছা, তাহলে এই কথাই বললাম, তা তোমাদেরকেও জিনিসটা ভালোভাবে শিখতে হবে, বুঝতে হবে, এবং আগামী দিনে তোমাদের ভাই বোন বা যারা তোমার কাছে শিখতে যাবে তাদেরকে কিন্তু গোজা তালি দিয়ে নয় বা কোনো কমপ্লেক্সিটি দিয়ে নয়, একদম সরল সরেও সরেয়া কখার মতন করে কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে বলে দিতে হবে। বোঝা গেল তো? আচ্ছা, তাই যাই হোক, তা আজকে আমাদের এই পার্টটা এইটুকুনি থাকলো, আমরা 3টা পার্ট সম্পূর্ণ করলাম। এই পর্বের আরেকটা পার্ট আসতে চলেছে তোমাদের সামনে, যেদিনকায় আমাদের এটা সম্পূর্ণ হয়ে যাবে। আর যেটা বলবো, তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে প্লিজ আমাকে জানাও, কারণ আমারও তোমাদের থেকে অনেক কিছু শেখার ইচ্ছা আছে। তোমাদের শিক্ষক মহাশয়েরা যারা তোমাদের স্কুলে পড়াচ্ছেন তারা কি অভিমত দিচ্ছেন আমাকে জানাও। যদি কোনো রেকটিফিকেশন, যদি কোনো পিউরিফিকেশন আনতে হয়, অবশ্যই দেয়ার সাজেশন ইজ অলওয়েজ accepted, their suggestion will be accepted, always will be accepted, গ্রহণ করে নেব আমরা। তাই এই কথাই বলছি, আমাদের চ্যানেলটাকে ভালোবাসো, সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো, আর এইভাবেই কিন্তু ক্লাসগুলো দেখতে থাকো। তোমাদের দিন ভালো হোক।